আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে, কাজেই দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। যদি তোমরা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও, ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। প্রথম থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্ন, মুঘল যুগে অর্থনীতির প্রধান ভিত্তি ছিল, উত্তর হবে অপশান ক কৃষি। এরপর দ্বিতীয় প্রশ্ন, হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নিয়েছিলেন মুঘল সম্রাট, উত্তর হবে আকবর। নেক্সট 1.3-এর প্রশ্ন, রানা প্রতাপ সিংহের রাজধানী ছিল, উত্তর হবে অপশান খ কুম্ভলগড়। এরপর 1.4-এর প্রশ্ন, ভারতে সুলতানি শাসন কায়েম ছিল প্রায়, উত্তর হবে 320 বছর। নেক্সট 1.5-এর প্রশ্ন, বাবর যে লড়াইকে ধর্মের লড়াই বলেছেন সেটি হলো, উত্তর হবে খানুয়ার যুদ্ধ। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। 1.6-এর প্রশ্ন, বানিহাটির যুদ্ধ হয়েছিল, উত্তর হবে অপশান গ 1565 খ্রিস্টাব্দে। এরপর 1.7-এর প্রশ্ন, অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম, উত্তর হবে ইন্দ্রপ্রস্থ, অর্থাৎ এখানে থাকা অপশান ক। 1.8-এর প্রশ্ন, আরবি ভাষায় ইলম মানে, উত্তর হবে এখানে থাকা অপশান খ জ্ঞান। 1.9-এর প্রশ্ন, আকবরের শাসনকালে ওয়াজির ই আজম হন, উত্তর হবে বীরবল। 1.10-এর প্রশ্ন, বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে, উত্তর হবে অপশান গ 1538 খ্রিস্টাব্দে। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 1 মার্কের 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন, উত্তর হবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। খড়দাগের প্রশ্ন, আকবরনামা কার লেখা, উত্তর হবে আবুল ফজল। গড়দাগের প্রশ্ন, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী, উত্তর হবে কৃতিত্ব বা ক্ষমতা। এরপর ঘরদাগের প্রশ্ন, কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়, উত্তর হবে কৃষ্ণ ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে। এরপর দাগের প্রশ্ন, সতনামী কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল, উত্তর হবে হরিয়ানায়। চরদাগের প্রশ্ন, কে বিজয়নগর রাজ্যের সিংহাসন থেকে সুলভ বংশের উচ্ছেদ ঘটান, উত্তর হবে বীর সিংহ। এরপর ছদাগের প্রশ্ন, শের খান দিল্লির শাসন ক্ষমতা অধিকার করার পর কি উপাধি নিয়েছিলেন, উত্তর হবে শাহ। এরপর বর্গিঞ্জদাগের প্রশ্ন, মুঘল যুগে হাভেলির থেকে ছোট বাড়িকে কি বলা হতো, উত্তর হবে মকান। ঝড়দাগের প্রশ্ন, দিন-ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন, উত্তর হবে আকবর। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, কসবা শব্দের অর্থ কী, উত্তর হবে শহরতলি। নেক্সট প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 2 মানের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। এখানে উত্তর যেটা হবে, সুবা বলতে বোঝায় প্রদেশ। মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবার শাসনকে বলা হতো সুবাদার। তাছাড়া প্রতিটি সুবায় দেওয়ান, বক্সি, ফৌজদার, কাজী, আমিন, কানুগ্য, কোতোয়াল, পাটোয়ারি প্রভৃতি রাজ কর্মচারী নিযুক্ত থাকতেন। প্রতিটি সুবা কয়েকটি সরকার এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনাতে বিভক্ত ছিল। এরপর খড়দাগের প্রশ্ন, খুতবা বলতে কি বোঝায়, উত্তর হবে খুতবা শব্দের অর্থ হলো ভাষণ। কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে বোঝানো বা জানানো। এরপর পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখে নেব, প্রশ্ন হলো দাদন বলতে কি বোঝায়। অনেকেই জানো প্রশ্নটির উত্তর, তবুও একবার বলে দিই। দাদন শব্দের অর্থ অগ্রিম। ইউরোপীয় বণিকরা ভারতীয়দের দাদন বা অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে উৎপাদিত সামগ্রী কম দামে কিনে নিত।
এরপর ঘর দাগের প্রশ্ন, সিজদা ও পাইপস বলতে কি বোঝায়? উত্তর হবে, দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইপস প্রথা চালু করেছিলেন। সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। আর পাইপস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। নেক্সট আমরা পরবর্তী যে প্রশ্নটি দেখে নেব, টিকা লেখো মনসবদারি প্রথা। এখানে উত্তর হবে, মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মনসব পদমর্যাদায় অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হতো। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মানের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও, এখানে উত্তর করে দেওয়া নেই, প্রশ্নগুলো উত্তর সহ তোমরা বই থেকে খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? এরপর খরদাগের প্রশ্ন, সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট গদ্দাগের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতাকে, এই বংশকে দাস বংশ নামে অভিহিত করা কি উচিত? এরপর ঘরদাগের প্রশ্ন, কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত? এবং ওঁরদাগের প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য কী ছিল? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলক কী কারণে রাজধানী পরিবর্তন করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর খদ্দাগের প্রশ্ন, মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এবং গর্দাগের প্রশ্ন, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? এই ছিল 7ম শ্রেণীর ইতিহাস বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।